আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য বাংলা প্রথম পত্র থেকে একটি কবিতা। কবিতাটির নাম তাহারই পরে মনে, লিখেছেন কবি সুফিয়া কামাল। কবি সুফিয়া কামালের সাঝের মায়া কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে। তিনি এই কবিতাটি লিখেছেন 1935 সালে এবং মাসিক মোহাম্মদী পত্রিকায় কবিতাটি প্রথম প্রকাশিত হয়। আজকের পাঠ শেষে তোমরা কবি পরিচিতি বলতে পারবে, বসন্তের অপরূপ সৌন্দর্য বর্ণনা করতে পারবে, নাটকীয় গুণসম্পন্ন কবিতার বৈশিষ্ট্য সম্পর্কে বলতে পারবে, কবিতাটির মূল ভাব বলতে পারবে, জীবনের দুঃখের সাথে প্রকৃতির সম্পর্ক লিখতে পারবে, প্রকৃতির নিয়মের সাথে মানব জীবনের তাৎপর্য বর্ণনা করতে পারবে। প্রথমেই আমরা কবি পরিচিতি জেনে নিব। কবি সুফিয়া কামাল তিনি এমন একটা সময় জন্মগ্রহণ করেন যখন নারীরা ছিল পশ্চাৎপদ। তাদেরকে বাড়ির বাইরে যেতে দেওয়া হতো না, কঠোর পর্দা প্রথা মেনে চলতে হতো, তার মেয়েদের লেখাপড়ার কোনো সুযোগ ছিল না, মেয়েদেরকে বলা হতো অন্তঃপুরবাসিনী, তারা শুধু ঘরকন্যা করবে এবং সন্তান লালন পালন করবে। এইরকম একটা বিরুদ্ধ পরিবেশে বরিশালের শায়েস্তাগঞ্জে মামার বাড়িতে নবাব পরিবারে জন্মগ্রহণ করেন সুফিয়া কামাল 1911 সালের 20 জুন। তার বাবার নাম সৈয়দ আব্দুল বারী এবং মায়ের নাম সাবেরা বেগম। তার পৈতৃক নিবাস ছিল কুমিল্লা, অর্থাৎ তার বাবা ছিলেন কুমিল্লার বাসিন্দা। তার বয়স যখন 7 বছর তখন তার বাবা সাধু বেশে দরবেশদের অনুসরণে নিরুদ্দেশ হয়ে যায় এবং এরপরে তার মা খুব কষ্টে পড়ে যায়। তাকে নিয়ে তার নানা বাড়িতে চলে আসেন এবং নানা বাড়িতেই তার শৈশব কাটে। নানা বাড়ি নবাব পরিবারের ভাষা ছিল উর্দু, আর এই পরিবারের নারী শিক্ষাকে অপ্রয়োজনীয় মনে করা হতো। মেয়েদের ভিতর বাড়িতে আরবি ফার্সি শিক্ষার ব্যবস্থা থাকলেও বাংলা শিক্ষার কোনো ব্যবস্থা ছিল না। তিনি তার মায়ের কাছ থেকে বাংলা শিখেন। এরপরে তার মামার বাড়িতে বড় একটা লাইব্রেরি ছিল, সেখানে তার মায়ের উৎসাহ এবং সহায়তায় সেই লাইব্রেরি থেকে বিভিন্ন ধরনের বই পড়ার সুযোগ পান। এই বিরুদ্ধ পরিবেশে প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ পাননি, কিন্তু তিনি স্বশিক্ষায় শিক্ষিত হয়েছেন। মাত্র 13 বছর বয়সে তার মামাতো ভাই সৈয়দ নেহাল হোসেনের সাথে তার বিয়ে হয় এবং তিনি তাকে সাহিত্য চর্চায় উৎসাহিত করেন। তার রচিত প্রথম গল্পের নাম সৈনিক বধূ 1923 সালে প্রকাশিত হয়। 1926 সালে তার প্রথম কবিতা বাসন্তী লিখেছেন এবং সেটা সওগাত পত্রিকায় প্রকাশিত হয়। কিন্তু মাত্র 21 বছর বয়সে 1932 সালে তার স্বামী সৈয়দ নেহাল হোসেন যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে আকস্মিক মৃত্যুবরণ করেন। এরপরে তিনি ভেঙে পড়েন এবং আর্থিক সমস্যায়ও পড়েন। এ সময় তিনি কলকাতার কর্পোরেশন স্কুলে শিক্ষকতা করেন। 1942 সাল পর্যন্ত তিনি সেখানে শিক্ষকতা করেন। 1939 সালে চট্টগ্রাম নিবাসী লেখক কামাল উদ্দিন আহমেদের সঙ্গে তার দ্বিতীয় বিয়ে হয়। তিনি সাহিত্য সাধনা চালিয়ে যান, স্কুল শিক্ষকতার পাশাপাশি সাহিত্য চর্চাও করতে থাকেন। তিনি বেগম পত্রিকার সম্পাদনাও করেছেন। সাহিত্য সাধনার পাশাপাশি বিভিন্ন নারী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। 1947 সালে দেশ বিভাগের পর তিনি ঢাকায় চলে আসেন। 52 ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে তিনি ভূমিকা রাখেন। মহিলা সংগ্রাম পরিষদ তিনি গঠন করেন, যেটা বর্তমানে বাংলাদেশ মহিলা পরিষদ নামে পরিচিত। নারী আন্দোলনের এইরকম সাহসিকতার কারণে বাংলাদেশের জনগণ তাকে জননী সাহসিকা সম্ভাষণে ভূষিত করেন। তার সাহিত্যকর্মের মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ সাজের মায়া, মায়া কাজল, উদাত্ত পৃথিবী, মন ও জীবন। গল্পগ্রন্থ হচ্ছে কেয়ার কাটা। স্মৃতিকথামূলক গ্রন্থ 71-এর ডায়েরি। এছাড়া তিনি শিশুতোষ গ্রন্থ রচনা করেন ইতল বিতল, নওল কিশোরের দরবারে। এছাড়া তার ভ্রমণ কাহিনী প্রবন্ধও রয়েছে। তিনি সাহিত্যকর্মের স্বীকৃতি স্বরূপ অর্জন করেন বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক,
নাসিরউদ্দিন স্বর্ণপদক সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার। এই মহিষী নারী 1999 খ্রিস্টাব্দের 20 নভেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন। আমরা সংক্ষিপ্তভাবে যে তথ্যগুলো জানলাম সেগুলো মনে রাখার চেষ্টা করব। এবার আমরা মূল কবিতাটি নিয়ে আলোচনা করব। কবিতার পাঠ আগে শুনে তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনবে। হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়। কহিল সে স্নিগ্ধ আখি তুলি, দক্ষিণ দুয়ার গেছে খুলি, বাতাবি নেবুর ফুল ফুটেছে কি আমের মুকুল, দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। এখনো দেখনি তুমি, কহিলাম কেন কবি আজ এমন উন্মনা তুমি, কোথা তব নব পুষ্প সাজ। কহিল সে সুদূরে চাহিয়া, অলখের পাথার বাহিয়া তরি তার এসেছে কি, বেজেছে কি আগমনী গান, ডেকেছে কি সে আমারে, শুনি নাই রাখিনি সন্ধান। কহিলাম ওগো কবি রচিয়া লহনা আজ গীতি, বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনিয়ে মোর মিনতি। কহিল সে মৃদু মধু স্বরে, নাই হলো না হোক এবারে, আমারে গাহিতে গান বসন্তেরে আনিতে বরিয়া, রহেনি সে ভুলে নিত এসেছে তা ফাগুনে সরিয়া। কহিলাম ওগো কবি অভিমান করেছ কি তাই, যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই। কহিল সে পরম হেলায়, বৃথা কেন ফাগুন বেলায়, ফুল কি ফোটেনি শাখে, পুষ্পারতি লভেনি কি ঋতুর রাজন, মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি, করে নাই অর্ঘ্য বিরচন। হোক তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা, কহিলাম উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা। কহিল সে কাছে সরে আসি, কুহিলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী, গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে, রিক্ত হস্তে তাহারই পরে মনে, ভুলিতে পারি না কোনো মতে। কবি সুফিয়া কামাল নাটকীয় ভঙ্গিতে এই কবিতাটি উপস্থাপন করেছেন, কবিতাটি লিখেছেন। এখানে তার ব্যক্তি জীবন, তার সাথে প্রকৃতি এবং তার মানব মনের যে সম্পর্ক সেটা এই কবিতায় প্রকাশ করতে চেয়েছেন। প্রকৃতি এবং মানব মনের মধ্যে যে একটা সম্পর্ক, তার যে তাৎপর্য, এটা প্রকাশ করেছেন। মূলত তার স্বামী সৈয়দ নিহাল হোসেনের আকস্মিক মৃত্যুর পর তার জীবনে যে প্রচণ্ড শূন্যতা নেমে আসে, সেই ব্যক্তি জীবন এবং প্রকৃতির সাথে তার যে সম্পর্ক, সেই কবির অনুভূতি এই কবিতায় প্রকাশ পেয়েছে। এখানে নাটকীয় প্রকাশ, যেখানে কবি ভক্ত এবং কবির সংলাপের মাধ্যমে এই কবিতাটি তিনি আবেগময়ভাবে, বেদনা বিধুরভাবে উপস্থাপন করেছেন। আমরা এবার এই কবিতার পাঠ বিশ্লেষণ করব। হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়। এখানে কবি ভক্ত কবিকে জিজ্ঞাসা করেছেন যে নীরব কেন, পৃথিবীতে তো ফাগুন বা বসন্ত এসেছে, তুমি কেন উদাসীন হয়ে আছো? বসন্তের কি তুমি বরণ করে নিবে না? তোমার বন্দনা গানের মাধ্যমে বসন্তকে কি তুমি বরণ করে নিবে না? তুমি কেন এরকম নীরব হয়ে আছো, উদাসীন হয়ে আছো? কবি ভক্ত কবির কাছে জিজ্ঞেস করেছে। এই অনাকাঙ্ক্ষিত নীরবতার কারণ কি? হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়। কহিল সে স্নিগ্ধ আখি তুলি, দক্ষিণ দুয়ার গেছে খুলি, বাতাবি নেবুর ফুল ফুটেছে কি। এখানে কবি নির্লিপ্তভাবে স্নিগ্ধ দৃষ্টি মিলে ভক্তের কাছে উল্টো জানতে চেয়েছে, দক্ষিণ দুয়ার কি খুলে গেছে, বাতাবি নেবুর ফুল কি ফুটেছে। এখানে কিন্তু কবির উদাসীনতা বা তার মনে বসন্তের কোনো প্রভাব পড়েনি, বসন্ত এলেও কবি মনে কোনো বসন্ত আসেনি, বসন্তের প্রভাব পড়েনি, সেটা প্রকাশ পেয়েছে। কবি ভক্ত কবিকে বসন্ত বন্দনা রচনা করতে বললে তিনি তখন
স্নিগ্ধ আঁখি তুলে তার স্নিগ্ধ দৃষ্টি মিলে কবির কাছে উল্টো জানতে চেয়েছে, দক্ষিণ দুয়ার কি খুলে গেছে, বাতাবি লেবুর ফুল ফুটেছে কি। এখানে বসন্তের আগমনে প্রকৃতির রূপ বদলে যায়। শীতে যেমন উত্তর দিক থেকে বাতাস বয়, ঠিক তেমনিভাবে বসন্তের আগমনে দক্ষিণ দিক থেকে বাতাস বইতে থাকে এবং বাতাবি লেবুর ফুল ফুটে, প্রকৃতিতে নবসাজ দেখা যায়, নতুন নতুন ফুল ফুটে, গাছে গাছে ফুল ফুটে। এই সমস্ত কি হয়েছে এখানে কবি তার কবি ভক্তের কাছে জিজ্ঞাসা করছে। দক্ষিণ দুয়ার গেছে খুলি, বাতাবি লেবুর ফুল ফুটেছে কি আমের মুকুল, দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। এখানে কবির কাছে কবির মনে প্রশ্ন, তিনি কবি ভক্তকে জিজ্ঞাসা করছেন, কবি ভক্তের কাছে জানতে চেয়েছেন দক্ষিণা বাতাস কি বইছে, গাছে গাছে কি বাতাবি লেবুর ফুল বা আমের মুকুল কি ফুটেছে, আর তাদের গন্ধে কি দক্ষিণা বাতাস আকুল হয়েছে। এখনো দেখনি তুমি, কহিলাম কেন কবি আজ এমন উন্মনা তুমি, কোথা তব নবপুষ্প সাজ। এখানে এখনো দেখনি তুমি, তখন কবি ভক্ত তাকে বিস্মিতভাবে জিজ্ঞাসা করছে, তার কাছে জানতে চেয়েছে প্রকৃতিতে বসন্ত এসেছে, বসন্তের এত লক্ষণ ফুটে উঠেছে, তুমি কি সেটা লক্ষ্য করনি। কেন কবি আজ এমন উন্মনা তুমি, কোথা তব নবপুষ্প সাজ। প্রকৃতিতে বসন্ত এলেও তুমি কেন এত উদাসীন, নতুন ফুলের সাজে কেন তুমি সাজো না, কোথায় তোমার নবসাজ পুষ্প সাজ, কোথায় তোমার বসন্তের সাজ। এরকম উদাসীনতা স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে। কহিল সে সুদূরে চাহিয়া, অলখের পাথার বাহিয়া, তরিতার এসেছে কি, বেজেছে কি আগমনী গান। তখন দূর দৃষ্টিতে আবার কবি ভক্তকে প্রশ্ন করেছে, তরিতার এসেছে কি, এখানে বেজেছে কি আগমনী গান, বসন্তের আগমনী গান কি বেজেছে। সুদূর সমুদ্রের পথ বেয়ে বসন্তের নৌকা কি এসেছে। এখানে ওগো কবি, কবির যে প্রকাশ, কবি ভক্ত এবং কবির যে কথোপকথন, সেটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে উত্থাপন করা হয়েছে। কহিল সে সুদূরে চাহিয়া, অলখের পাথার বাহিয়া, তরিতার এসেছে কি, বেজেছে কি আগমনী গান, ডেকেছে কি সে আমারে, শুনি নাই রাখিনি সন্ধান। এখানে অলখের পাথার বাহিয়া, দূর সমুদ্র থেকে বসন্তের নৌকা কি এসেছে, বসন্ত তো আমাকে ডাকেওনি, শুনি নাই রাখিনি সন্ধান। আমি তো সে কি আমাকে ডেকেছে এটা তো আমি শুনি নাই, এর কোনো সন্ধান আমি রাখি নাই, বা এটা আমি খেয়াল করিনি, বা আমি জানি না। কহিলাম ওগো কবি, রচিয়া লহনা আজও গীতি, বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনিয়ে মোর মিনতি। তখন কবি ভক্ত কবিকে বলছে, ওগো কবি, তুমি বসন্ত বন্দনা রচনা করো, বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনিয়ে মোর মিনতি, তোমার কণ্ঠের সকণ্ঠে বসন্তের গান গেয়ে আমাকে শোনাও, এটাই তোমার কাছে আমার অনুরোধ। কহিল সে মৃদু মধুস্বরে, নাই হলো না হোক এবারে। তখন সে মৃদু মধুস্বরে আবারও বললেন, সে তো আমার জন্য অপেক্ষা করেনি, আমারে গাহিতে গান বসন্তেরে আনিতে বরিয়া, রহেনি সে ভুলেনি তো, এসেছে তা ফাগুনে সরিয়া। আমি বসন্তকে বরণ করে নেই নাই, তাই বলে তো বসন্ত আসা থেমে নেই, বসন্ত তো চলে এসেছে। ফাগুনের সাথে সাথে, ফাগুন মাস শুরু হওয়ার সাথে সাথে বসন্ত এসেছে, বসন্তে গাছে গাছে ফুল ফুটেছে। নাই হলো আজ এবারের বসন্ত বন্দনা, আমি বসন্ত বন্দনা রচনা করিনি বলে বসন্ত তো থেমে নেই, সে তো ফাগুনের সাথে সাথে এসে গেছে। কহিলাম ওগো কবি, অভিমান করেছ কি তাই। তখন কবি ভক্ত আবার তাকে জিজ্ঞাসা করেছে, তাই বলে তুমি কি অভিমান করেছ, যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই, বসন্ত যদিও এসেছে তারপরেও তুমি তাকে ব্যর্থ করে দিলে। কহিল সে পরম হেলায়। একথা শুনে তিনি পরম হেলায় বললেন, বৃথা কেন, ফাগুন বেলায় কি ফুল ফোটেনি শাখে,
পুষ্পারতি লভেনে কি ঋতুর রাজন, মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি, করে নাই অর্ঘ্য বিরোচন। তখন কবি আবার পরম হেলায় বলছে, বৃথা হবে কেন বসন্ত, বৃথা হবে কেন? এই ফাগুন বেলায় কি ফুল ফুটেনি? পুষ্পারতি কি ঋতুর রাজন লাভ করেনি? পুষ্পারতি অর্থাৎ এখানে বলা হয়েছে যে ফাগুন বেলায় তো গাছে ফুল ফুটেছে, ফুটেনি? ফুটেছে তো। ঋতুরাজ বসন্ত কি ফুলের আরতি লাভ করেনি? মাধবী কুড়ির বুকে কি গন্ধ জাগেনি? সে কি বসন্তের জন্য পূজাও রচনা করেনি? করে নাই অর্ঘ্য বিরোচন। এসব তো ঠিকই হয়েছে। কবি মনে বসন্ত না এলেও প্রকৃতিতে ফাগুন এসেছে, বসন্ত এসেছে, এটাই কিন্তু কবির কণ্ঠে প্রকাশ পেয়েছে। কবি কণ্ঠে এসব কথা শুনে কবি ভক্ত হতাশ। হোক তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা? কহিলাম উপেক্ষায় ঋতুরাজ্যে, কেন কবি দাও তুমি ব্যথা? তুমি কেন উপেক্ষা করছো বসন্তকে? তুমি কেন এই বসন্তের প্রতি তোমার তীব্র বিরূপ মনোভাব? তুমি তাকে উপেক্ষা করে কেন ব্যথা দিচ্ছ? কহিল সে কাছে সরে আসি, কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী। কবি ভক্তের এ কথায় কবি কাছে সরে এসে বললেন, কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী। এখানে মাঘের সন্ন্যাসী বলতে শীতকে বোঝানো হয়েছে। বসন্ত আসার আগে সর্বত্যাগী সর্বরিক্ত সন্ন্যাসীর মতো মাঘের শীত যেন কুয়াশার চাদর মিলিয়ে গেছে। কুহেলি, কুহেলি উত্তরি, কুহেলি শব্দের অর্থ হচ্ছে কুয়াশা, উত্তরি মানে হচ্ছে চাদর। মাঘের সন্ন্যাসী গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে। পুষ্পশূন্য দিগন্তের পথে বলতে এখানে শীতে প্রকৃতির যে রিক্ত রূপ সেটা প্রকাশ পেয়েছে। এখানে মূলত কবি বলতে চেয়েছেন মাঘের সন্ন্যাসী শীত একেবারে শূন্য হাতে কুয়াশার চাদর গায়ে পুষ্পহীন দিগন্তের পথে চলে গেছে। তার কথায় আজ বারবার মনে পড়ছে। গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে, রিক্ত হস্তে তাহারেই পরে মনে, ভুলিতে পারি না কোনো মতে। তাহারেই পরে মনে, ভুলিতে পারি না কোনো মতে। এখানে মাঘের সন্ন্যাসী শীত শূন্য হাতে কুয়াশার চাদর গায়ে সে মিলিয়ে গেছে। কিন্তু এই যে শীতের বিদায়, মাঘের সন্ন্যাসী, এই বিদায় কবির মনে তার স্বামীর মৃত্যু, তার যে বিষণ্ণতা, তার স্বামীর আকস্মিক চলে যাওয়া, সেটাই তিনি রূপক আকারে উপস্থাপন করেছেন। এখানে তাহারই পরে মনে, ভুলিতে পারি না কোনো মতে। এখানে প্রকৃতিতে বসন্ত এলেও কবির মনে কোনো বসন্ত নেই। তার মনে শীতের রিক্ত বা বিষণ্ণ ছবি, তার কণ্ঠ নীরব। শীতের করুণ বিদায়কে তিনি কিছুতেই ভুলতে পারেন না। তার মনে বসন্ত কোনো সাড়া জাগাতে পারছে না। বসন্তের সৌন্দর্য তার কাছে অর্থহীন। এখানে মাঘের সন্ন্যাসী বেশে তার স্বামী শীতের চাদর গায়ে মৃত্যুকে বরণ করে নিয়েছে, পরপারে চলে গিয়েছে। এই স্মৃতিকাতরতা নিয়েই কিন্তু তার এই কবিতা। এই কবিতায় সেটাই তিনি স্পষ্ট করে প্রকাশ করেছেন। তিনি কিছুতেই তার স্বামীর কথা ভুলতে পারেননি। এখানে মূলত দুইটা ভিন্ন দিকের কথা বলা হয়েছে। একটা হচ্ছে বসন্তের আগমন, আনন্দের সুর, আর একটা হচ্ছে শীতের রিক্ততা এবং বিষাদ। এখানে তার স্বামীর অকাল প্রয়াণে তিনি তার স্বামীকে হারিয়ে যে ব্যথাতুর হৃদয়, তিনি যে কষ্ট, রিক্ত, নিঃস্ব হয়ে গেছেন, সেটা প্রকাশ করেছেন। তার স্বামীর এই অকাল বিদায়, তিনি এই বিদায়কে মাঘের সন্ন্যাসী রূপকে প্রকাশ করেছেন। অপরদিকে তিনি প্রকৃতির বসন্তের আগমন অর্থাৎ তার কবিখ্যাতি লাভ, সেটা, এই দুটা জিনিসকে তিনি একত্রিতভাবে কবিতায় উপস্থাপন করার চেষ্টা করেছেন। মূলত নাটকীয় ভঙ্গিতে এবং সংলাপের মাধ্যমে এই কবিতাটি কবি প্রকাশ করেছেন।
কবিতার মূল ভাব এতক্ষণ বিশ্লেষণে আমরা অনেক কিছু জানলাম। মূলত কবিতাটিতে প্রকৃতি ও মানব মনের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক এবং তাৎপর্যপূর্ণ অভিব্যক্তি প্রকাশ পেয়েছে। কবির ব্যক্তিজীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে এই কবিতায়। তার সাহিত্য সাধনার প্রধান সহায়ক এবং উৎসাহদাতা স্বামী সৈয়দ নেহাল হোসেনের আকস্মিক মৃত্যুতে কবির জীবনে প্রচণ্ড শূন্যতা নেমে আসে। তার ব্যক্তিজীবন ও কাব্য সাধনার ক্ষেত্রে নেমে আসে এক দুঃসহ বিষণ্ণতা। কবি মন আচ্ছন্ন হয়ে যায় রিক্ততার হাহাকারে। তাহারই পরে মনে কবিতাকে আচ্ছন্ন করে আছে এই বিষাদময় রিক্ততার সুর। নাট্যরীতিতে লেখা কবিতাটিতে সংলাপ নির্ভরতা ও নাটকীয়তা এর একটি বিশেষ বৈশিষ্ট্য। কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত। গঠনরীতির দিক থেকে এটি সংলাপ নির্ভর রচনা। কবিতার যে ছন্দ তার মধ্যে মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত, স্বরবৃত্ত। এই কবিতাটি হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দে রচিত। এখানে গঠনরীতি অনুসারে কবিতাটি সংলাপ নির্ভর কবিতা। যাই হোক, কবিতার মূল ভাব আমরা পাঠ বিশ্লেষণের মাধ্যমে জানলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার কয়েকটা শব্দার্থ জেনে নিই। সমীর শব্দের অর্থ বাতাস, লবে শব্দের অর্থ হচ্ছে নেবে, পুষ্পারতী শব্দের অর্থ হচ্ছে ফুলের বন্দনা বা নিবেদন, কুহেলি শব্দের অর্থ হচ্ছে কুয়াশা, পাথার অর্থ সমুদ্র, উত্তরী অর্থ চাদর, রচিয়া শব্দের অর্থ হচ্ছে রচনা করে। তোমাদের অনেক সময় শব্দার্থ আসে, এমসিকিউ আসে, আবার সৃজনশীল প্রশ্নেও তোমার জ্ঞানমূলক প্রশ্নে আসে। এই জন্যে মনে রাখতে হবে। মূল্যায়ন করতে পারি আমরা কিভাবে বহু নির্বাচনী প্রশ্ন হয়। কবি সুফিয়া কামালের সাহিত্য সাধনার উৎসাহদাতা কে? সৈয়দ নেহাল হোসেন। কুয়াশার চাদর গায়ে জড়িয়ে কে আসে? শীত। পুষ্পশূন্য দিগন্তের পথে কে চলে গেছে? শীতের সন্ন্যাসী চলে গিয়েছে। এবার কয়েকটি অনুধাবন প্রশ্ন, তোমরা বাড়িতে নিজে নিজে উত্তর লেখার চেষ্টা করবে। 1. দক্ষিণা সমীর ফুলের গন্ধে আকুল হয়েছে কেন? 2. শীতের বিদায়কে কবি ভুলতে পারছেন না কেন? 3. বিশ্ব প্রকৃতিতে বসন্তের আগমনে কবি উদাসীন কেন? 4. কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী বলতে কি বুঝিয়েছেন? 5. তাহারই পরে মনে কবিতাটি নাটকীয় গুণ সম্পন্ন, ব্যাখ্যা করো। এটা তোমাদের বাড়ির কাজ থাকবে। আমাদের আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।